গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প প্রেমিক পুরুষ গল্পের 34তম পর্ব বা প্রথম সিজনের সমাপ্তি পর্ব। তোমরা যদি গল্পটির বাকি পর্বগুলো এখনও না শুনে থাকো তবে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির বাকি পর্বগুলো শুনে নেবে, কেননা গল্পটির সুন্দর সুন্দর মুহূর্তগুলো যাতে করে তোমরা মিস না করে যাও। তবে আর দেরি কিসের, হেডফোন পরে এখনই বসে পড়ো। শুরু করছি রওনা ফুফায়েত জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের প্রথম সিজনের সমাপ্তি পর্ব। লাইব্রেরিতে বসে আছি, সামনে সাকিব বসে আছে। সাকিবের কটকট অগ্নিদৃষ্টি স্পষ্ট বলছে যে কোনো মুহূর্তে সে আমাকে খুন করে ফেলতে পারে। আমি সবটা বুঝেও না বুঝার ভান করে আছি। সাকিব টেবিলে বাড়ি দিয়ে বলল, রোদ, তুই নিজেকে কি ভাবিস বলতো? কি আর ভাববো, আর 5টা মানুষের মতো সাধারণ মানুষ। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? এতদিন ভার্সিটিতে আসিস নাই কেন? বুঝতে পারছিস না আমি কি বোঝাতে চাইছি? আমি ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, না তো, একদম বুঝতে পারছি না। সাকিবের চড়া উত্তর, রোদ, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট, তোকে স্যুট করে না। আমি তোকে হাড়ে হাড়ে চিনি, তুই এমন কি করে করতে পারিস? আমি কি তোর কিছু হই না? আহাদ ভাইয়া তোর বর, তুই এই কথা আমার থেকে লুকালি কি করে? আমি বইয়ের দিকে মুখ দিয়ে বলি, এতে বলার কি আছে? উনি আমাকে চুক্তির বিয়ে করেছে, যার মেয়াদ 1 বছর। মেয়াদ শেষ হলে সম্পর্ক শেষ। আর তাছাড়া আমাদের মাঝে আর 8-10টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। আহাদ এখনও তার প্রথম ভালোবাসাকেই ভালোবাসে। সাকিব অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলে, ওই দিন রাতে তুই কি ওনার অবস্থা দেখিসনি? তোকে সামান্য কয়েক ঘন্টা না দেখে কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল। ওনার চোখের ভয় কি তুই দেখিসনি? এরপরও কি তোর মনে হয় যে আহাদ ভাইয়া তোকে ভালোবাসে না? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলি, ওইটা ওনার ভালোবাসা না, ওনার মোহ ছিল। আহাদ আমার মোহতে পড়েছে, প্রেমেতে নয়। প্রিয়জন আর প্রয়োজনের মাঝে অনেক তফাৎ। আমি ওনার শুধুই প্রয়োজন, প্রিয়জন নই। ওনার মনের ঘরে এখনও ওনার প্রথম ভালোবাসাই বসত করে। সাকিব কিছু বলতে নিলে আমি থামিয়ে দিই। সাকিবও আর কথা বাড়ায় না। সাকিব আর আমি খুব মন দিয়ে সামনে এক্সামের প্রস্তুতি নিচ্ছি। সাকিব পড়ার দিক থেকে বেশ ভালো, তার থেকে কয়েকটা অঙ্ক বুঝে নিচ্ছি। এমন সময়ই কেউ বিচ্ছিরিভাবে আমার শার্টের কলার টানে। পেছনে তাকিয়ে দেখি নিতান ভাই দাঁড়িয়ে, মুখে খুব বাজে হাসি। এবার উনি ফাইনাল ইয়ারে। আমাকে খুব বিরক্ত করে, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা ইউজ করে। ভার্সিটিতে ভর্তি হবার পর থেকেই ওনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। এমনটা শুধু আমার না, আরও অনেকের সাথেই করে। ওনার কথার কোনো উত্তর দেই না। নিজে সব রাগ চেপে ধরে মাথা নিচের দিকে দিয়ে নিজের কাজ করতে লাগি। নিতান ভাই আমার কোনো জবাব না পেয়ে আমার সামনাসামনি বসে। আমি তখনও নীরব। হুট করে আমার সামনে থেকে আমার বই টেনে নিয়ে নিচে ফেলে দেয়। আমি এবার রেগে উত্তর দেই, কি চাই আপনার? এমন অসভ্যতামি করছেন কেন? উনি আমার কথায় বিচ্ছিরি হাসি দিয়ে বলে, রাগলে যা লাগে না, একদম আইটেম বোম, মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। কথাগুলো বাজে দিকে ইঙ্গিত দিচ্ছে। মুখে ভাবভঙ্গিমা দেখে পুরো গা গিনগিন করে ওঠে। ওনার বাজে নজর আমার দিকে ঘুরঘুর করছে। আমি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলি, ছি, কি চাহনি! আমি মেয়ে নই যে এভাবে দেখতে হবে। অন্তত মুখের সাথে চোখটাকে ভালো করেন। আমি তাকালেই ছেলে হয়ে যাস? নিজেকে ভালো ছেলে প্রমাণ করতে চাস? তুই বোঝাতে চাস তুই একটা ছেলে মানুষ, কিন্তু তোর ছেলে মানসিকতার আড়ালে মন যখন অন্য কিছু চায় তখন কি করিস? আর আমি আসলেই ভাব নেস। এত ভাব নিলে শরীরের জ্বালা কি করে মিটাইবি? তুই তো আর মেয়ে নস যে কারো নজরে পড়বি। তুই তো সেই সব ছেলেদের নজরে পড়বি যারা তোকে কাছ থেকে চেনে। আমি কাছে আসলেই দোষ। আর আহাদের সাথে যখন রাত বেড়াতে ঘুরে বেড়াস তখন তখন কোথায় যায় তোর এই আদর্শ? 1 রাতের রেট কত?
কত দেয় আহাত তোকে? দেখছি তো আজকাল আহাতকে খুব ভালো সার্ভিস দিচ্ছিস। তোদের মতো ছেলেরা ওই বড়লোকের ছেলেদের সাথেই বিছানায় যাস কেন রে? আমরা কি পারি না? তো মান্থলি পেমেন্ট করে নাকি এভরিডে? আহাদের সাথে ওনার পূর্ব শত্রুতা আছে। আহাদের বিরোধী দল। ওনার কথায় আমার শরীরের লোমগুলো জ্বলে যাচ্ছে, মাথা থেকে রাগে আগুন বের হচ্ছে। আমি ওনার কাছে যেয়ে নিজের শরীরের সব জোর খাটিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারি। এক থাপ্পড়ে আমার রাগ ক্ষান্ত হচ্ছে না। এখনও রাগে ফুসফুস করছি, চিৎকার করে বলি, সমপ্রেমী হওয়া কোনো দোষের না, কিন্তু সমপ্রেমের আড়ালে যে অসভ্যতামি করতে হবে কে বলেছে? কেন সমপ্রেমী হয়ে নিজেকে স্বাভাবিক রাখা যায় না? আমার তো মনে হয় তোর পারিবারিক শিক্ষার অভাব। উনি রাগে ফুঁসতে লাগে। আমার কথা শেষ করে আমি যেতে নেই, তখন পিছন থেকে স্কেল দিয়ে আমার শার্টটা টেনে ছিঁড়ে নেয়। তার সাথে আমার প্যান্টের বেল ওর হাতে নিয়ে নেয়, যার ফলে প্যান্টটা কোমর থেকে ছাড়িয়ে নিচে নেমে পড়ে কিছুটা, আর উপরে পুরো শার্টটা ছেঁড়া। আমি তাড়াতাড়ি প্যান্টে হাত রাখি। নিতান বিচ্ছিরিভাবে ইঙ্গিত করে বলে, এই সমরপ্রেমী লাইফে সবাইকে চেনা আছে। গোপনে সব ছেলেদের কাছেই যাস, আর প্রকাশ্যে সবার সামনে ন্যাকামি করিস। শুধু কি আহাতকে মজা দিলেই হবে? মাঝে মধ্যে আমাদের কাছেও আসিস। ভালোবাসা আর টাকা দিয়ে লালে লাল করে দিব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, শরীর বরফের ন্যায় শক্ত হয়ে গেছে। সাকিব আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পুরো লাইব্রেরির এতগুলো মানুষের সামনে নিতান আমার শার্ট আর প্যান্টের বেল টেনে নিয়েছে, অথচ সবাই চুপ। কেউ টু শব্দ পর্যন্ত করছে না। সবাই দর্শক হয়ে সবটা দেখছে, কেউই কোনো রকম প্রতিবাদ জানাচ্ছে না। সমাজের এমন চিত্র দেখে মনে হচ্ছে, কেন পুরুষ রূপে নারীর মন নিয়ে জন্ম নিয়েছি? সমপ্রেমী হয়ে জন্মানো ওই দুনিয়ার সবচেয়ে বড় পাপ। এই সমাজে সমপ্রেমীদের কোনো মূল্য নেই। সমপ্রেমীরা তাদের কাছে ভোগের বস্তু, অথচ সম্মানের বেলায় ঘৃণা প্রকাশ করে। শার্টের সেরা অংশে কোমরে হাত রাখে, সবার সামনে আমাকে শাসিয়ে নিজের চেলাদের নিয়ে চলে যায়। আমি মাথা নিচু করে কান্না করছি। জীবনে কোনো দিন আমি এতটা অসহায়ত্ব বোধ করিনি, এতটা অপমান বোধ করিনি। আমার বুক চিরে কান্না আসছে। এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। সাকিব আমাকে চেয়ারে বসায়, তাড়াতাড়ি করে নিজের ব্যাগ থেকে শার্ট বের করে আমাকে পরতে দেয়। আমার আশেপাশে কোনো কিছুর খেয়াল নেই। আমি এক ধারে কান্না করে যাচ্ছি, মাথা নিচু করে নিজের চোখে পানি জড়াচ্ছি। সাকিব ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করতে করতে বাইরে চলে যায়। কিছু সময় পর আহাত কোথা থেকে যেন ছুটে আসে, কিছুক্ষণ আমাকে দেখে থমকিয়ে যায়। এরপর আস্তে আস্তে এক পা করে এসে আমার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। আহাত তখনও বড় বড় শ্বাস নিচ্ছিল, মনে হচ্ছিল পুরোটা পট ছুটে এসেছে। আমি একবারের জন্য আহাতের দিকে তাকাচ্ছি না, মাথা নিচু করে আছি, কিন্তু আহাত গভীর মুখ করে আমার দিকে তাকিয়ে। আহাদের চোখে মুখে অস্থিরতা, চেহারায় বলছে আমার এই অবস্থা আহাতকে কতটা দিশেহারা করে দিয়েছে। আহাত আমার হাতে হাত রেখে কাঁপা কাঁপা গলায় বললেন, রোদ, কি হয়েছে? কে কি করেছে আমাকে বলো। কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? আমি কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে পাথর হয়ে বসে নিজের চোখে জল ফেলছি। আহাদ আমার কোনো প্রতিক্রিয়া না দেখে আবার জিজ্ঞেস করেন, রোদ, আমার ভয় হচ্ছে, কি হয়েছে বলো। রোদ, আর চুপ করে থেকো না এভাবে, আমার খুব কষ্ট হচ্ছে। দেওয়ালে ঘুষি মেরে শেষের ডাক্তার চিৎকার করে বললেন। আমি ঠাস করে সবার সামনে ওনার গালে এক চড় দিই, এরপর অন্য গালে আরেকটা। আহাদ চুপ, থম লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আহাদের পাঞ্জাবির দুই সাইডের কলার ধরে নিচের কাছে টেনে আনি। আমার ভিতরের সব কষ্ট, যন্ত্রণা, রাগ, ক্ষোভ সব চোখের জলে রূপ নেয়। আমার বুকের ভেতরের হাহাকারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি চিৎকার করে কান্না করতে করতে বলি, করে দিয়েছেন আমার জীবন নরক, এবার খুশি? ধন্যবাদ আপনাকে, আমাকে রাস্তার সেই ডাস্টবিনের মতো বানানোর জন্য, সবার সামনে আমাকে ছোট করার জন্য। আমার মান সম্মান, আত্মমর্যাদা সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমার বেঁচে থাকার সব কারণ শেষ করে দিয়েছেন। আজ যা যা হয়েছে সব আপনার জন্য। সবার কাছে আমি আপনার গোপন বিছানার সঙ্গী,
তাই তো আমার এক রাতের রেট জিজ্ঞেস করেছে। সবার সামনে আমার কোমরের বেল্ট টেনে নিয়ে গেছে। আপনি আমাকে শেষ করে দিয়েছেন, আমাকে জীবন্ত লাশ করে দিয়েছেন। আপনি খুব সুন্দর প্রতিশোধ নিয়েছেন আমার থেকে, আমাকে নিঃস্ব করে ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি মাটিতে আহাদের পায়ের সামনে বসে চিৎকার করে কান্না করতে লাগি। আহাদ আমার কথা শুনে থরথর করে কাঁপছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে আছে, হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। চিৎকার করে সবার উদ্দেশ্যে বললেন, কে করেছে এসব? সবাই চুপ। আহাদ কোনো উত্তর না পেয়ে সজোরে টেবিলে লাথি দেয়। টেবিল দূরে ছিটকে পড়ে। আহাদ দ্বিগুণ রেগে চিৎকার করে বলেন, কি তামাশা হচ্ছে? আমি তামাশা করছি, কেউ কথা বলছে না কেন? আমি জিজ্ঞেস করেছি কে করেছে এসব? আহাদের প্রত্যেকটা কথা প্রচণ্ড রেগে বলছে। আহাদের ধমকে দেওয়ালগুলো কেঁপে উঠছে। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না, ভয়ে থরথর করে কাঁপছে। সাকিব ভয়ে ভয়ে সামনে এসে আহাদকে সব বলে। আহাদ সব শুনে আরও বেশ রেগে যায়। আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে। আমি চাইলেও ছাড়াতে পারবো না, ছাড়ানোর চেষ্টাও করছি না। মুখে কিছু না বললেও আহাদের এই ভয়ঙ্কর লাল চোখ আমাকে ঠিক শাসিয়ে দিচ্ছে। আহাদকে আমি এর আগেও অনেকবার রেগে যেতে দেখেছি, কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ এই প্রথম দেখলাম। আজ আহাদের মাথায় খুন উঠে আসে। যেতে যেতে কাউকে ফোন করে কিছু আনতে বলে। ফোনে কথা বলার সময় ওনার শরীর রাগে থরথর করে কাঁপছিল। প্রত্যেকটা কথায় ভয়ঙ্কর রাগী গর্জন ছিল। ভার্সিটির বকুলতলায় নিতান আর তার চেলারা আড্ডা দিচ্ছিল। আহাদ নিতানের গলায় আমার পেঁচানো কোমরের বেলটা নিজের হাতে পেঁচিয়ে নিতানকে টেনে নিচে ফেলে দেয়। মুখে এলো পাথারি ঘুষি মারে। হাতের মোটা রড নিয়ে এলোমেলোভাবে নিতানকে মারতে লাগে। প্রত্যেকটা মার জয়েন্টে জয়েন্টে দিচ্ছে। আহাদের এই রাগের সামনে কেউ এক পাও ভয় বাড়াচ্ছে না। নিতান আশেপাশে সাহায্য চাইছে, কিন্তু কেউ আসছে না। নিতান ছুটে পালাতে চাইলে আহাদ পেছন থেকে ছুটে ছুটে মারতে লাগে। কেউ আহাদকে থামাতে পারছে না। যে যাচ্ছে সবাইকে ঝাড়ি দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আহাদের ক্রোধের কেউ সম্মুখীন হতে চাইছে না। নিতান রক্তাক্ত শরীর নিয়ে পালাতে চাইছে, কিন্তু আহাদ সেই সুযোগ দিচ্ছে না। একসময় রড ফেলে দিয়ে লাথি দিতে দিতে বলে, কিরে বাচ্চা, তোর এত কারেন্ট, তোর সব কারেন্ট আজ বের করে দেব। এমন অবস্থা করব নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবি না। আমার তোর সাহস কি করে হয় রোদের কোমরে হাত দেওয়া, ওর বেল্ট টেনে আনার? এত বড় কলিজা, আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস, তোর বুক চেড়ে কলিজা বের করে খাবো। আবার এলো পাথারি লাথি দিতে লাগলো। মাঠের আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে চুপসে আছে। আহাদের বন্ধুরা কেউ তাকে ধরে রাখতে পারছে না। আহাদ নিতানকে মারতে মারতে আমার পায়ের সামনে ফেলে রেগে চিৎকার করে বললেন, পা ধরে ক্ষমা চা। নিতান রক্তাক্ত কাপা কাপা হাত বাড়াতে আহাদ আবার ধমক দেয়, কই? নিতান আমার পা ছুঁতেই আহাদ আবারও নিতানকে টেনে তুলে আমার দিকে তাকিয়ে বললেন, থাপ্পড় দাও। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আহাদ জাজালো কণ্ঠে বললেন, আমি বলছি থাপ্পড় দিতে। আমি সজোরে নিতানকে কয়েকটা থাপ্পড় দিলাম। আহাদ নিতানকে ছেড়ে দেয়। নিতান মাটিতে লুটে পড়ে। আহাদ আমার হাত টেনে নিজের কাছে দাঁড় করিয়ে চিৎকার করে সবার উদ্দেশ্যে বললেন, রোদ, আহাদ মজুমদারের স্ত্রী। কি সবাই অবাক? একটা ছেলে আরেকটা ছেলের বউ কি করে হয়, তাই তো? কিন্তু সত্যিটা তো এটাই যে আমি ওকে বিয়ে করেছি, যাকে বলে সমবিবাহ। আর সেই বিয়ের সূত্র ধরেই ও আমার স্ত্রী। আমরা দুজন পুরুষ হলেও আমাদের দুজনের অনুভূতি ভিন্ন। দুজনের চাহিদা, দুজনের ভালোবাসা পরস্পরের দিকে অনুগত। আর সেই সূত্র ধরেই আমাদের এই বিয়ে সম্পূর্ণ হয়। এখন এতে যদি অন্যদের কাছে সেটা পাপ মনে হয়, যদি এটা ঘৃণিত কাজ বলে মনে হয়, তাহলে তাই। জেনে রাখবেন, আপনাদের ঘৃণার মাঝেই হয়তো কারো প্রাণ ফিরে পায়। যত ঘৃণা করার করেন, তবুও আমাদের বেঁচে থাকার উপর নজর দিয়েন না। আপনাদের যেমন ঘৃণা করার অধিকার আছে, ঠিক
তেমনি অধিকার আছে সমপ্রেমীদের এই সমাজে তাদের মতো করে বেঁচে থাকার। তারা তো আর আপনাদের কোনো ক্ষতি করছে না। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে যদি কেউ রোদকে নিয়ে কোনো রকম বাজে কথা বলে, এমনকি এই লাইফে কাউকে নিয়ে কোনো বাজে কথা হয়, তাহলে আমি তাদের এমন অবস্থা করব যে কেউ লাশটাও চিনতে পারবে না। আর নিতাম, তুইও শুনে রাখ, এরপর রোদের দিকে চোখ তুলে তাকালে তোর এমন অবস্থা করব, তোর বাড়ির লোক তোকে দাফন করার জন্য খুঁজে পাবে না। ভার্সিটির সবাই এখনও থম মেরে দাঁড়িয়ে আছে। এতে আহাদের কোনো হুঁশ নেই। সে রাগী চোখে তাকিয়ে আছে নিতানের দিকে। এখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ মোবাইলে পিক তুলছে, কেউ ভিডিও করছে, কেউ প্রশংসা করছে, কেউ বা হাসাহাসি করছে, আর কেউ কেউ বলছে এটাই পবিত্র ভালোবাসা, ওদের ভালোবাসা সুন্দর। আবার কেউ ভয়ে কিছু বলছে না। চারপাশে হইচই শুরু হয়েছে। আহাদ আমার হাতটা ধরে সাথে করে নিয়ে হাঁটছে। আমি আহাদের দিকে অপলক চোখে তাকিয়ে। আমি হাঁটতে হাঁটতে যখন হুঁচট খেয়ে পড়ে যাব, তখনই আহাদ আমাকে কোলে তুলে নেয়, আর কোলে তুলতে তুলতে বলে, ওই মাটি আমি সাগরে পরিণত করব, যে মাটি আমার সুখ পাখিকে মাটিতে ফেলতে চাইবে। আমি সাথে সাথে আহাদের চোখে তাকালাম, তার চোখ মাটির দিকে। আমি ভয়ে ভয়ে মুখ নিয়ে বললাম, এ তোমার কেমন রূপ, তুমি কে? আহাদ হাঁটতে হাঁটতে আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার প্রেমিক পুরুষ। রাগান্বিত ঠোঁটের কোণের মিষ্টি হাসি, লাল চোখগুলোতে অন্যরকম নেশা, কপালে থাকা চুলগুলো বাতাসে উঠছে। আমাকে এখনও ওর কোলে নিয়ে হাঁটছে। আমি দুহাতে ওর কাঁধ শক্ত করে জড়িয়ে ধরি। আমার জড়ানো দেখে আহাদ মুচকি হেসে বলল, মেরে ফেলো না, আমাকে মেরে ফেললে তোমাকে ভালোবাসবে কে? সাথে সাথেই আমি হাত দুটো ছেড়ে দেই। যখনই নিচের দিকে পড়ে যেতে নেব, আহাদ আরও শক্ত করে জড়িয়ে নেয়। আমি চোখ বন্ধ করে ওনার বুকের সাথে মিশে যাই। লোমহর্ষক শরীরের ছোঁয়ায় হৃদয় কেমন শান্ত হয়ে আসে। এই শান্ততা যেন শেষ নেই। এই সুখ যে আমার অধিকার। কিন্তু স্বপ্না, সেও কি এতটাই ভালোবাসে যতটা আমি ভালোবাসি ওনাকে? উনি কি সত্যিই আমার প্রেমিক পুরুষ, নাকি স্বপ্নার? আচ্ছা, ও যদি ফিরে আসে, তখনও কি আহাদ এভাবেই ভালোবাসবে, নাকি ভুলে যাবে? একদিকে খুশিতে হৃদয় আত্মহারা, অন্যদিকে হারানোর ভয় আমাকে ততটাই বিচলিত করছে। এর কি তবে শেষ নেই? আর যদি শেষ হয়, তাহলে শেষ কোথায়? পারব তো শেষ অবধি ওনার বুকে এভাবেই মাথা রাখতে? বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের প্রথম সিজনের শেষ পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি যদি ভালো লাগে, তবে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের অনুভূতি কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী সিজন নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।